powered by Asian Paints in association with CSRM. নির্মাণ রসায়নের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাড়ি নির্মাণের আগে যা যা জানা জরুরি। এই অনুষ্ঠানটিতে সাধারণত আমরা একটি স্থাপনা নির্মাণের খুঁটিনাটি নানা দিক বিশ্লেষণ করে থাকি, তবে আমাদের আজকের আয়োজন কিছুটা ভিন্ন। আজ আমরা কথা বলবো একটি বাড়ি নির্মাণের পুরো প্রক্রিয়া নিয়ে। একটি জমি নির্বাচন করার পর সর্বপ্রথম ধাপ হলো সয়েল টেস্ট করা, অর্থাৎ সেখানে যে মাটি রয়েছে সেই মাটির ভার গ্রহণের ক্ষমতা যাচাই করতে হবে এবং তার মাধ্যমে একটা স্থাপনাকে টেকসই করে গড়ে তোলা সম্ভব। এবং সয়েল টেস্ট করার মাধ্যমে আসলে একটা জমির যে সয়েল কোয়ালিটি রয়েছে সেই বিষয়ে একজন ক্লায়েন্ট নিশ্চিত হতে পারেন এবং পরবর্তী ধাপে যে প্রকৌশলী বা স্থপতি সেখানে যুক্ত হবেন তিনি আসলে সেখানকার অবস্থা বুঝতে পারেন এবং তার মাধ্যমে সেই বাড়িটির স্ট্রাকচারাল ডিজাইন করা হয়ে থাকে। মাটিটাকে প্রপারলি পরীক্ষা করতে হবে। মাটির আবার ক্লাসিফিকেশন আছে ABCDE এরকম। সয়েল টেস্ট করলেই বোঝা যাবে এটা কি সিসমিক ডিজাইন ডি ক্যাটাগরিতে পড়েছে না সিতে পড়েছে। তো ডিতে পড়লে কিন্তু কলামের সাইজগুলো কিন্তু অন্যরকম হবে এবং একজন আর্কিটেক্ট যা চিন্তা করছে মানে তার চিন্তাধারায় অনেক ভেরিয়েশন হবে। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে আমরা বলি লিকুইফ্যাকশন। লিকুইফ্যাকশন হচ্ছে বালু মাটি যদি কোথাও থাকে এবং নদীর আশেপাশে থাকে এবং পানির টেবিলটা অর্থাৎ পানির স্তর যদি মাটির খুব কাছে থাকে, লুজ বালু থাকে, তখন সয়েল বিহেভস অ্যাজ আ লিকুইড। এটার ফার্স্টে সয়েল টেস্ট করতে হবে। তো সাইড ক্লাস ডিফাইন করে যদি হচ্ছে ওইটার ফাউন্ডেশন ডিজাইন করা হয় ওটাও তাহলে সেফ, ওটা একদম 100% সেফ। সয়েল টেস্ট করার জন্য সাধারণত কম খরচেই বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে শরণাপন্ন হওয়া যায় এবং অতি কম খরচে কাজটি করা সম্ভব হলেও এটিই কিন্তু একটি স্থাপনাকে টেকসই হিসেবে গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এবং সয়েল টেস্টে যে ফলাফল পাওয়া যায় সেই ফলাফলের মাধ্যমে প্রকৌশলী সেখানকার মাটির অবস্থান এবং প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হয়ে থাকেন। আমরা যখন কোনো বিল্ডিং করতে যাই আরবান এরিয়াতে মোস্টলি আমরা একটা টার্ম শুনি না যে পাইলিং করছে এবং প্রচুর শব্দ হয়, আমাদের অনেক ডিস্টার্ব হয়। হোয়াট ইজ পাইলিং? পাইলিং হচ্ছে যে আমি বিল্ডিংটা বসাতে যাচ্ছি কিন্তু সেই বিল্ডিংয়ের যে ভারী যে লোডটা সেই লোডটা নেয়ার মতো ক্ষমতাটা ওই মাটিটা নেই। দেয়ারফর আমাকে অনেক লম্বা লেগ তৈরি করে অর্থাৎ পাইল তৈরি করে আমাকে অনেক নিচে 200-300 ফিট নিচে, 100 ফিট নিচে বা 150 ফিট নিচে আমাকে লোডটাকে ট্রান্সফার করতে হচ্ছে। এর পরের ধাপ হচ্ছে আপনি যে বাড়িটি নির্মাণের স্বপ্ন দেখছেন তার সঠিক এবং যথাযথ পরিকল্পনা তৈরি করা এবং সেই পরিকল্পনা কিংবা নকশা করার কাজে একজন স্থপতিকে খুঁজে পেতে হবে আপনার এবং সেই স্থপতি পুরো প্রক্রিয়ায় আপনাকে দিক নির্দেশনা দেবেন। আপনার স্থাপনাটি কেমন হওয়া উচিত, সেই জমির চারপাশের পরিবেশ, প্রকৃতি এবং প্রতিবেশ কেমন, সেখানে কি কি বৈশিষ্ট্য রয়েছে, সেই জমির সব গুণাগুণকে কাজে লাগিয়ে আপনার স্থাপনাকে সর্বোত্তম উপায়ে নকশা করে দেওয়ার সামর্থ্য রাখেন একজন স্থপতি। আপনাকে একজন পেশাদার স্থপতির দ্বারস্থ হতে হবে এবং স্থপতি আপনাকে ধাপে ধাপে বুঝিয়ে দেবেন একটি পরিকল্পনা কিভাবে করতে হয়। প্রতিটা সাইট ভিন্ন, প্রতিটা সাইট তার নিজস্বতা আছে এবং সেটা একটা আর্কিটেক্টকে যেমন ভাবাবে সেটা একটা ক্লায়েন্টের জন্য একটা চাওয়া পাওয়ার ব্যাপার হবে যে একটা সুন্দর একটা নদীর ভিউ থাকলে সেটার ডিজাইনটা যাতে আমরা ক্লায়েন্টকে শেষ পর্যন্ত সেই ভিউটা বজায় থাকে এরকম একটা ডিজাইন দিতে পারি। ফ্যান্টাস্টিক একটা বাগানের ভিউ থাকলে একটা ক্লায়েন্টের আমাদের দায়িত্ব হচ্ছে ক্লায়েন্টকে সেই জিনিসটা শেষ পর্যন্ত সেই উপহারটা দেওয়া, যে উনি যেই জায়গা থেকে শুরু হয়েছিল চিন্তাটা যে আই হ্যাভ দিস বিউটিফুল সাইট ইট নেক্সট টু আ বিউটিফুল ফরেস্ট অর গার্ডেন, এটা ইনট্যাক্ট থাকতে হবে। এবং আমরা যদি যমুনার পাড়েই সেই তাজমহল, সেই যমুনার মধ্যেই রিফ্লেকশন হয় তাজমহলের, সেই রিফ্লেকশন চাঁদনি রাতে দেখার জন্য মানুষে ছুটে যায়। সেই কারণেই মাকরানা মার্বেল দিয়ে বানানো হয়েছে যাতে সেটা উজ্জ্বল হয় চাঁদনি রাতে। সো এটা একটা কমপ্লেক্স একটা ইকুয়েশন যে সাইট, প্রজেক্ট অ্যান্ড ক্লায়েন্ট, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ইকুয়েশন। বা হয়তো খুব প্রবলেমেটিক একটা সাইট আছে, সেই প্রবলেমেটিক একটা সাইটেও আমার একটা ফ্যান্টাস্টিক সলিউশন অফার করতে পারতে হবে। সাইট
অ্যান্ড ক্লায়েন্টের চাহিদা, এই জায়গায় কিন্তু দুটো জায়গায় আর্কিটেক্টের রোল আছে। আর্কিটেক্টের রোল হচ্ছে নেগেটিভগুলোকে বাদ দেওয়া, পজিটিভগুলোকে এনহান্স করা অফ আ সাইট। সেম থিং ক্লায়েন্টের চাহিদার মধ্যে পজিটিভগুলোকে এনহান্স করা, এখানে নেগেটিভগুলোকে বাদ দেওয়া। আমার মাঝে মাঝে অনেক সময় আমাদেরকে ক্লায়েন্টকে বোঝাতে হবে যে আপনি যেটা চাচ্ছেন এটা ঠিক না। ক্লায়েন্টরা অনেক সময় তাড়াহুড়া করেন, ওনাদেরকে বুঝতে হবে যে এটা বোতাম টিপলে হয়ে যাবে না, এরকম একটা জিনিস না। আর্কিটেক্টরা অনেক সময় তাড়াহুড়া করেন, এটাও করলে চলবে না। আর্কিটেক্টকেও এই যেই জিনিসটা উনি তৈরি করছেন সেইটার বড় চিন্তাটা কী সেটা বোঝাতে পারতে হবে, এবং ক্লায়েন্টকেও সেই জিনিসটা বুঝতে পারতে হবে যে জিনিসটা কিন্তু শুধু একটা প্ল্যানের দেওয়াল, সিঁড়িঘর, তারপর জানালা দরজা তা না। এটার পিছনে হয়তো একটা চিন্তা আছে যে এই পুরো জিনিসটার মধ্যে একটা দ্য থট, যে আইডিয়াটা, যে গ্রেট আইডিয়া বাট ওয়ান্ডারফুল ফিলসফি, যেটাই হোক না কেন, যেটা নিয়ে আর্কিটেক্ট উনি ওনার এই জার্নিটা তৈরি করছেন, সেই আইডিয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একজন স্থপতির সঙ্গে আপনি আলোচনা করলেন, স্থপতি আপনার চাহিদার কথা ভেবে পুরো প্রকল্পটির নকশা করলেন, সেখানকার জমির আলো বাতাস, সেখানকার প্রকৃতি, তার চারপাশের অবস্থা এবং আপনার সাধ্য ও রুচি সব কিছু বিবেচনা করে তিনি একটি নকশা তৈরি করলেন। তার পরবর্তী ধাপ আসলে কি? এই ধাপে এসে আপনাকে একজন পেশাদার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কনসালটেন্সি নিতে হবে, কারণ একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তিনি সয়েল টেস্টের রিপোর্ট দেখে আপনাকে পরামর্শ দেবেন যে সেই মাটির বা সেই জমির মাটির অবস্থা অনুযায়ী সেখানে কোন ধরনের স্ট্রাকচার ব্যবহার করতে হবে, সেখানে রডের পরিমাণ কেমন হবে, সিমেন্ট কংক্রিটের রেশিও কেমন হবে, সেই বিষয়গুলো নিয়ে তিনি পরামর্শ দেবেন। এবং সাধারণত একজন স্থপতির সঙ্গেই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা কাজ করে থাকেন, এবং এই ধাপে এসে তারা কিন্তু আপনার যে ব্যয় হবে, যে কস্ট এস্টিমেশন, সেই বিষয়ে তারা আপনাকে বলবেন, এবং তার মাধ্যমে আপনি আপনার স্থাপনা নির্মাণের পূর্ব যে প্রস্তুতি সেটি সম্পূর্ণ করতে পারবেন। যারা নতুন ভবন করবেন, আপনি ভালো আর্কিটেক্টের কাছে যাবেন, কিন্তু ভালো আর্কিটেক্ট যখন যাবেন তাদেরকে বলবেন যে একটা ভালো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যেন প্রথম থেকে তার সাথে কাজ করে। ভালো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বলতে যার পূর্ব অভিজ্ঞতা আছে, যার বিল্ডিং কোড সম্বন্ধে আইডিয়া আছে, এবং বিল্ডিং কোডের যে সাইজমিক পার্টটা আছে, ডিটেলিং সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। সেটা বুঝবেন, সে আপনাকে দরকার হলে কতগুলো স্যাম্পল দেখাবে, আর আপনি যদি সন্দেহ হয় তখন আপনি আরও থার্ড পার্টি কারোর সাথে আলাপ করতে পারেন। বাট প্রথম থেকে যদি একটা ভালো আর্কিটেক্ট এবং ভালো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিয়োগ করেন, আপনার লাইফটা অনেক ইজি হয়ে যাবে। একটা বিল্ডিং দেখতে অনেক সুন্দর, কিন্তু সেটার স্ট্রাকচারাল ডিজাইন যদি ঠিক না থাকে আসলে সবই ব্যর্থ। তো স্ট্রাকচার হচ্ছে খুবই একটা ভাইটাল বিষয়, যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ইজ এ গেম দ্যাট ডিলস উইথ হিউম্যান লাইফ। তো এটাই একমাত্র একটা প্রফেশন, যেমন দেখেন যে অন্যান্য প্রফেশনে যারা আছে, তো এদের কাজগুলো যদি ফেল করে তাহলে হয়তো একজন মারা যাবে বা দুজন মারা যাবে, কিন্তু একটা 50 তলা একটা বিল্ডিং যদি ফেল করে তাহলে কিন্তু একসাথে কিন্তু লক্ষ লক্ষ লোক কিন্তু মারা যাবে। স্ট্রাকচারাল ডিজাইন বলতে বোঝায় আপনি যে জমির উপর বাড়ি নির্মাণ করছেন সেই জমির মাটির ভার বহন ক্ষমতা অনুযায়ী সেখানে কোন ধরনের স্ট্রাকচার আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ একজন পেশাদার পুরকৌশলী বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আপনাকে এই ক্ষেত্রে সলিউশন দিয়ে থাকবেন। তিনি আপনাকে পরামর্শ দিবেন কী পরিমাণ রড এখানে আপনাকে ব্যবহার করতে হবে, সেই রডগুলোর কত সুতা আকৃতির রড সেখানে প্রয়োজন হবে, এবং কংক্রিট ও সিমেন্টের রেশিও কেমন হবে, পুরো বিষয়টিতে তিনি আপনাকে গাইড করবেন। এবং এই ধাপের পর আপনার যে ডিজাইনটা প্রস্তুত হবে, অর্থাৎ আপনি যে ড্রয়িংয়ের সবগুলো ধাপ সম্পন্ন করবেন, সেগুলোর কিন্তু সাধারণত শিট প্রিন্ট করা হয়ে থাকে, বড় আকারের কিছু শিট, সেইগুলো নিয়ে স্থানীয় পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের কাছ থেকে আপনার নকশাটি অনুমোদন করিয়ে নিতে হয়, এবং নকশা অনুমোদন করা সাপেক্ষেই কিন্তু আপনি আপনার কনস্ট্রাকশনের কাজে বা নির্মাণের কাজে হাত দিতে পারবেন। একটি বাড়ি নির্মাণ করার আগে সবচেয়ে জরুরি হচ্ছে একজন অভিজ্ঞ ঠিকাদার নিয়োগ করা এবং তার মাধ্যমে দক্ষ মিস্ত্রিদের যোগান দেওয়া। যখন দক্ষ মিস্ত্রিরা আপনার জমিতে কাজ করবে, তারাই একমাত্র নিশ্চিত করতে পারবে আপনার বাড়িটি গুণগত মানের দিক দিয়ে এবং তার যে নকশা রয়েছে সেই নকশার যে বিষয়গুলো রয়েছে খুঁটিনাটি নানা দিক, সেগুলো অনুসরণ করা হচ্ছে কিনা। এবং সেখানে একজন সাইট ইঞ্জিনিয়ারকে নিয়োগ করাও জরুরি, কারণ সাইট ইঞ্জিনিয়ার পুরো বিষয়টাকে তদারকি করবেন এবং সেখানে সিমেন্ট ও কংক্রিটের রেশিও ঠিকভাবে মানা হচ্ছে কিনা, প্রতিনিয়ত যে ইটের গাঁথুনি দেওয়া হচ্ছে সেই ইটগুলোকে ঠিকভাবে ধুয়ে দেওয়া হচ্ছে কিনা,
কারণ আমরা জানি যে একটা ইটকে যদি আমরা অন্তত 24 ঘন্টা পানিতে ভিজিয়ে না রাখি, সেই ক্ষেত্রে কিন্তু ইটের যে একটা লবণ থেকে যায় ইটের ভেতর, সেই লবণটা বের হয় না এবং পরবর্তীতে বাড়ি নির্মাণ করার পর দেখা যায় যে দেয়াল ড্যাম্প হচ্ছে, সেখানে পানি শোষণ করছে, ঘরের ভেতর শ্যাওলা পড়ছে। তো এই বিষয়গুলো যেন না ঘটে থাকে সেই কারণে কিন্তু একজন সাইট ইঞ্জিনিয়ার নিয়োগ করা খুব জরুরি এবং সাইট ইঞ্জিনিয়ার পুরো বিষয়টা তদারক করবেন। তদারকির পাশাপাশি তিনি আপনার যে স্থপতি রয়েছেন এবং যিনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের সঙ্গেও যোগাযোগ রাখবেন এবং আপনি ক্লায়েন্ট হিসেবে আপনার যে চাহিদা রয়েছে বা আপনি যে বিষয়গুলো দেখভাল করতে চাচ্ছেন, এই পুরো বিষয়টা একজন সাইট ইঞ্জিনিয়ার মিডিয়েটর হিসেবে কাজ করে থাকে। আমাদের ক্যারিয়ারে এরকম আমরা দেখেছি যে মানে আমাদের কাছ থেকে ডিজাইন নিল কিন্তু আমাদেরকে আর ডাকে না। তো এতে হয় কি, যেমন ধরেন ডিজাইনে অনেক কিছু আমরা কিন্তু হচ্ছে ইনকর্পোরেট করতে পারি না। তো ওই জিনিসটা অনেক সময় দেখা যায় হচ্ছে সাইটে গিয়েও আমাদের মেনটেন করতে হয়। আর মানে ডিজাইন এবং কনস্ট্রাকশন হচ্ছে যে আমি যে চেন্নাই থেকে ট্রিটমেন্ট নিলাম, আমি একজন ভালো একজন ডাক্তার দেখালাম, কিন্তু আমি তার যে প্রেসক্রিপশনটা আমি হচ্ছে ফলো করলাম না, তাহলে কি হবে? মানে রোগী মানে যতই ভালো ডাক্তার দেখায় কিন্তু তার মানে অসুখটা ভালো হবে না। তো আমাদের ডিজাইনের হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে ডিজাইনটা হচ্ছে মানে একদম প্রপারভাবে ইমপ্লিমেন্টেশন হতে হবে। এই জন্য সাইট ইঞ্জিনিয়ার রাখতে হবে, কারণ ওই সাইট ইঞ্জিনিয়ার হচ্ছে সে ওই লেবারদের সাথে কমিউনিকেট করে ডিজাইন ওয়াইজ সে ওই মানে ড্রয়িং ওয়াইজ সে হচ্ছে কনস্ট্রাকশনটাকে আগিয়ে নেবে। ফায়ার সেফটি অর্থাৎ ভবনের অগ্নি নিরাপত্তা। অগ্নি নিরাপত্তার জন্য আমরা মানসম্মত ইলেকট্রিক্যাল ওয়্যার ব্যবহার করছি কিনা, আমার ভবনের ভেতর ফায়ার এক্সটিংগুইশার রাখছি কিনা বা ফায়ার বল রাখছি কিনা, এই বিষয়গুলোতেও খেয়াল রাখতে হবে। এবং আপনি যখন একটা ছোট ঘর তৈরি করবেন, সেটা হতে পারে 1 তলা 2 তলা বা 3 তলা, এই আবাসিক ভবনের ভেতরেও কিন্তু ফায়ার সেফটি অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে, কারণ আপনার যে কিচেন বা রান্নাঘর রয়েছে সেখানেও যে কোনো সময় আগুন লেগে যেতে পারে, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে যেতে পারে। সেই বিষয়গুলো যেন না ঘটে থাকে সেই কারণে আপনার কিছু ফায়ার সেফটি মেজার গ্রহণ করতে হবে। ভেন্টিলেটেড কিচেন করতেই হবে, টয়লেট ভেন্টিলেটেড করতে হবে। অনেক আগে আমরা দেখতাম, ছোটোবেলায় দেখছি যে আমাদের টয়লেটের উপরে গ্লাসের লুবার দেওয়া ছিল, ওপেন টাইপ ছিল, ছোট একটা ওপেনিং থাকতো, অল টাইম কিন্তু গ্যাসটা বেরোয় যেতে পারতো। কিন্তু এখন আমরা আধুনিকতার একদম বন্ধ গ্লাসের করছি। সেই জায়গাটাতে না করে আমরা কীভাবে ভেন্টিলেটেড করতে পারি, সেটা কিচেনের ক্যাবিনেটের নিচে, চুলার নিচের অংশে গ্যাস যেন কিউমুলেট না করতে পারে, ওখানে যদি একটা ভেন্টিলেশন থাকে, প্লাস পুরো কিচেন রুম যেন একটা ভেন্টিলেটেড কিচেন হয়, কোনোভাবেই যেন গ্যাস কিউমুলেট না করতে পারে, তাহলে সুইচে যে স্পার্কিং করুক না কেন আমাকে ওই বিপদটা ঘটাবে না। বিল্ডিংয়ের মধ্যে কিন্তু জালের মতো ইলেকট্রিক্যাল ওয়্যারগুলো রয়ে গেছে এবং সেগুলো যদি প্রপারলি ডিজাইন করা না হয়, অর্থাৎ সঠিক মাত্রার ওয়্যারিং ইউজ করা না হয়, তাহলে এটা গরম হতে থাকে এবং সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তো সেক্ষেত্রে ইন্টেরিয়ারের ক্ষেত্রে যদি আমার ধার্য বস্তুগুলোকে আমরা ইউজ করি, সেক্ষেত্রে আগুন লাগলে এটা ভয়াবহতা বাড়বে। একইভাবে আমি যদি বলি যে এটা কম্পার্টমেন্টালাইজেশন করা না যায়, তাহলে আগুনটা ছড়িয়ে যাবে এবং এক রুম থেকে আরেক রুমে, এমনকি আমার পাশের বিল্ডিংয়ে বা উপরের দিকেও ছড়িয়ে পড়তে পারে। এবং সাথে সাথে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস যেগুলো আমরা ইউজ করব সেগুলো সব মানসম্মত কিনা, স্ট্যান্ডার্ড কিনা, সেটা যে তার ইউজ করছি সেই তার আমার স্ট্যান্ডার্ড কিনা, সেই তার আমাকে লোড নিতে পারে কিনা। যদি প্রপার ইলেকট্রিক্যাল ডিজাইনারকে দিয়ে যদি ডিজাইন করা হয়, প্রপার ইলেকট্রিশিয়ান দিয়ে যদি ওয়্যারিংগুলো করা হয়, আমাদের যেই আমরা প্যাচগুলো দিই, তার কেটে কেটে আমরা লাগাই, সেটাকে যদি আমরা প্রোটেক্ট করতে পারি ঠিকমতো, খুব ছোট ছোট জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এই একটা ছোট্ট জিনিসে আমাদের একটা বড়োর দিকে নিয়ে যায়। একটি বাড়ির পুরো নির্মাণ কাজ আপনি সম্পন্ন করলেন এবং তারপর যে বিষয়টি আপনার সামনে এসে দাঁড়ায় সেটি হলো ইন্টেরিয়র ডিজাইন। কারণ বাড়িটি বাইরে থেকে দেখতে সুন্দর হলো, আকর্ষণীয় হলো, আপনার পাড়া প্রতিবেশী যারা আছেন তারা সবাই প্রশংসা করলো, কিন্তু বাড়ির ভেতরে বসবাস করবেন আপনি এবং সেই বসবাসের অভিজ্ঞতা যেন চমৎকার হয়, সেই কারণে কিন্তু ইন্টেরিয়র ডিজাইন করা হয়ে থাকে। ইন্টেরিয়র ডিজাইনটা হচ্ছে যে প্রয়োজনীয়তার সাথে স্পেসটাকে ব্যবহারের জন্য আরও সামঞ্জস্যপূর্ণ করে তোলা, স্পেসের ইউটিলাইজেশনকে আরও ইফিশিয়েন্ট করা। এখানে লাইটের বিষয় আছে, সাউন্ডের বিষয় আছে, তাপমাত্রার বিষয় আছে, বিভিন্ন স্পেস ইউটিলাইজেশনের বিষয় আছে। সব কিছু মিলিয়ে এটা অবশ্যই যার টেকনিক্যাল নলেজটা আছে তার কাছে গেলে অবশ্যই এটার ইফিশিয়েন্সি, কাজটা প্রকৃতপক্ষে একটা ইন্টেরিয়র ডিজাইনটা যেটা কাজে লাগবে এমন একটা জিনিসে পরিণত হবে। ক্লায়েন্টেরও এটা বুঝতে হবে যে আর্কিটেক্ট যা বলছে নিশ্চয়ই এটার ব্যাকগ্রাউন্ডে অনেক চিন্তাভাবনা আছে।
যদি ক্লায়েন্ট এটা না বুঝে ভাবে যে না ওকে তো আমি টাকা দিয়ে হায়ার করেছি, ও আমার মতো ডিজাইনটা করে দিবে, তাহলে তো আসলে ওটার জন্য আর্কিটেক্ট দরকার পড়ে না, এটার জন্য যে কোনো কেউ হতে পারে। আমরা যদি একটা এক্সাম্পল দিই যে একটা ছোট রুমের ক্ষেত্রে আমরা যদি খুব বেশি কালারফুল ওয়াল করি তাহলে দেখা যায় যে রুমটা অনেক ছোট লাগে, অ্যান্ড ক্লায়েন্ট তো এটা আসলে এক্সপিরিয়েন্স করেনি, এটা হয়তো আমরা এক্সপিরিয়েন্স করেছি। অনেক দিনের একটা লালিত স্বপ্নের আসলে আউটকাম হচ্ছে ইন্টেরিয়র বা বিল্ডিং যেটাই হোক না কেন। তো আমরা ওইটাই চেষ্টা করি যে তাদের কথা খুব সুন্দর করে শোনার জন্য, খুব তাদের চিন্তা ভাবনাটা শোনার জন্য। তারপরে আমরা যেটা করি যে ওদের চিন্তা ভাবনাগুলোকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি যে আসলে তাদের প্রায়োরিটি কোনগুলা, দেন তাদের নিডসগুলা কোনগুলা, দেন আমাদের চিন্তার সাথে তাদের সামঞ্জস্য কতটুকু, হ্যাঁ ওই জিনিসগুলো আমরা চিন্তা করি। করার পরে আমরা হয়তো কিছু সৃজনশীল নতুন হয়তো কোনো চিন্তা ভাবনা থাকতে পারে, সেগুলোকে আমরা তাদের কাছে বলি, এবং সেটা অবশ্যই তাদের স্বপ্ন, তাদের চিন্তা ভাবনা অনুযায়ী। প্রিয় দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আপনাদের জন্য থাকছে এক্সপার্ট টাইম। Powered by Asian Paints in association with CSRM. প্রিয় দর্শক, এবারে আপনাদের জন্য থাকছে এশিয়ান পেইন্টসের সৌজন্যে এক্সপার্ট টাইম। প্রায় সময় আমাদের বাসার বিভিন্ন দেয়ালে দেখবেন ড্যাম্প বা নোনার সমস্যা দেখা যায়। একটু খেয়াল করলে দেখবেন এই সমস্যাগুলো কিছু সুনির্দিষ্ট জায়গায় হয়ে থাকে, যেমন কি বাথরুম কিংবা রান্নাঘরের বিপরীত পাশের দেয়ালে, অথবা দেয়ালের নিচের অংশে টাইলস স্কার্টিংয়ের ঠিক উপরে। ড্যাম্প এবং নোনার সমস্যা আপনার বাড়ির সৌন্দর্যকে শুধু নষ্ট করে না, এটি দেয়ালের প্লাস্টারকেও কিন্তু দুর্বল করে তোলে। এই ড্যাম্প এবং নোনার সমস্যার সমাধান দিচ্ছে এশিয়ান পেইন্টসের স্মার্ট কেয়ার ড্যাম ব্লক 2K। এটি একটি সিমেন্টিশিয়াস কোটিং যা ইটের দেয়ালে প্রয়োগে দেয়ালের ড্যাম্প বা নোনার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সুরক্ষা দিতে সক্ষম। স্মার্ট কেয়ার ড্যাম ব্লক 2K এর প্যাকের এক অংশে থাকে সিমেন্টের ন্যায় পাউডার এবং অন্য অংশে থাকে লিকুইড অ্যাক্রিলিক। এই পাউডার এবং লিকুইড অ্যাক্রিলিকের 2 এবং 1 অনুপাত মিশ্রণ করে ব্রাশের সাহায্যে ইটের দেয়ালে প্রয়োগ করতে হয়। এই সিমেন্টিশিয়াস কোটিংটি 2 কোট প্রয়োগ করতে হয় এবং খেয়াল রাখবেন প্রতি কোটে যেন 15 বর্গফুট কভারেজ বজায় থাকে, এবং এরপরে যথারীতি দেয়ালে প্লাস্টার করে পেইন্ট করে নিতে হবে। স্মার্ট কেয়ার ড্যাম ব্লক 2K 100% পর্যন্ত এলঙ্গেশন ক্ষমতা সম্পন্ন। এটি ইটের দেয়ালে প্রয়োগের ক্ষেত্রে দিবে নোনার বিরুদ্ধে 3 বছরের ওয়ারেন্টি, এবং এর নিশ্চিত ওয়াটারপ্রুফিং সুরক্ষা বুয়েট থেকে পরীক্ষিত, যা দেবে 5 বছরের ওয়ারেন্টি। তাই আপনার সুন্দর ঘরটিকে ড্যাম্প বা নোনার হাত থেকে বাঁচাতে এবং ওয়াটারপ্রুফিং নিশ্চিত করতে ব্যবহার করুন এশিয়ান পেইন্টসের স্মার্ট কেয়ার ড্যাম ব্লক 2K। আজ এ পর্যন্তই। আগামী শনিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। Powered by Asian Paints in association with CSRM.